বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে, সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং 2 কান ধরে উঠবোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে। তো কিসের জন্য ওই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কতদিন আগেরটা বলছি না, আমি দেখেছি, আমার কাছে 6 মাস আগে দেখেছি, কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম। সে আমাকে অনুরোধ করে বলেছে এটা নিয়েন না, আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন, মান সম্মান করে দেবেন। তিনি যেটা বলেছেন যে আমি নাকি হাফ প্যান্ট পরে কোনো এক হোটেলে কলকাতায় নাকি কান ধরে আমি ওঠা বসা করেছি। তো আমি সেই বিধায়ককে চ্যালেঞ্জ করছি, তিনি সেই ফুটেজ আমাকে দেখাবেন, নচেত আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে আমি কেস করব। আর দ্বিতীয় কথা, যে কান ধরে ওঠা বসা আমরা করি না। আমি জানি উনি যখন তৃণমূল দলে ঢুকতে চান তখন জনৈক কোনো নেতার বাড়িতে উনি নিজে কান ধরে ওঠা বসা করে বলেছিলেন আমাকে তৃণমূলে নেওয়া হোক, আমি এর পরে আপনার সাথ আমি ছাড়ব না। কিন্তু তিনি সেখানে পাল্টে খেয়েছেন। তার ফুটেজ আমি দেখেছি এবং সেই ফুটেজ এখনও গচ্ছিত আছে, সঠিক সময়ে দরকার হলে সেটা আমি পাবলিশ করব। তৃতীয় নম্বর কথা, যে উনি বলছেন, তো আমি যতটুকু জানি উনি যখন কংগ্রেস করতেন তখন অদিত চৌধুরীর একটা ফার্ম ছিল অ্যারোমা, এবং সেই ফার্মে উনি দেখভাল করতেন এবং সেই দেখভাল করার সুবাদে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের শোনার কথা, তিনি কোনো হিসাব মেলাতে পারেননি। এবং অদিত চৌধুরী তার বাড়িতে তার স্ত্রী সহ আমরা সেই ফুটেজ দেখেছি, সেখানে তাকে কান ধরে ওঠা বসা করান। এবং আমি এটাও শুনেছিলাম যে তিনি নাকি ভিতরে কোনো আন্ডার প্যান্ট পরেছিলেন না এবং তাকে দোকান থেকে অদিত চৌধুরীর আন্ডার প্যান্ট কিনে নিয়ে এসে সেই জায়গায় কান ধরে ওঠা বসা করে জুতো মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয় এবং তারপরে তিনি এসে তৃণমূল দলে যোগদান করেন। তাহলে কান ধরে ওঠা বসা এবং তার ফুটেজ আছে, আমি রেখেছি, এবং উনি যদি চ্যালেঞ্জ করেন সঠিক টাইমে সেটা প্রকাশ করা হবে। ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি তা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে, না ও এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেব? দেখুন, উনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমাদের বাবা তুলে উনি কথা বলেন। তো এই সমস্ত কথাবার্তা বলতে আমাদের উচিতে বাধে। তবুও যেহেতু তিনি বলছেন, তা আমার তো মনে হয় ওর তো বাবারই ঠিক নাই। তাছাড়া সে কিভাবে জেলা সভাপতির বাপ ধরে কথা বলে, আমাদের বাবা ধরে কথা বলে? আর যে রাস্তার কথা উনি বলছেন সেটা বিধায়কের তহবিলের রাস্তা, ওটা নয়। ভরতপুরে আমি বিগত দিনে চ্যালেঞ্জ করে এসেছি, আজকেও আমি চ্যালেঞ্জ করছি যে তিনি 1 টাকার কাজ কোথাও করেছেন কিনা দেখান। এটা জেলা পরিষদের রাস্তা এবং জেলা পরিষদ থেকে তার উদ্বোধনও আমরা তৎকালীন জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি এসে করেছিলেন এবং আমাদের তদবিরে, ওনার তদবিরে নয়। তো সেই রাস্তা উনি করেননি, ওনার বাবাও করেননি, সে রাস্তা করেছে মুর্শিদাবাদের জেলা পরিষদ, ঠিক আছে? এবং সেই জেলা পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা করার জন্য। তা যার বাবারই ঠিক নাই তার সাথে আমি আর কি করব? সিদ্ধিরামের অঞ্চল সভাপতি নাকি আপনার বিরুদ্ধে তো দেখেছে, আপনি প্রতিটা অঞ্চল 5টা অঞ্চল পেছু 20% করে কাজ এবং 2% করে কমিশন চেয়েছেন। কি বলবেন? এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব। কারণ সে কিসের অঞ্চল সভাপতি, তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন। আগে ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন, তারপরে এদের কথার জবাব দেবেন। ব্লক সভাপতি নেই, মানে কি অ্যাপয়েন্টমেন্ট নেই? এখন ব্লক সভাপতি আপনার করছে যে আমরা ব্লক সভাপতি, হ্যাঁ তাদের কি অ্যাপয়েন্টমেন্ট নেই? ব্লক সভাপতি দেখাতে বলুন না,
যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, যে বলছেন সিজগ্রামের বাহাদুর পাগল ছাগলের 3 নম্বর বাচ্চাও এর থেকে ভালো হয়। তো ওকে দেখাতে বলুন যে ওকে কে দিয়েছে সভাপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট। ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট নাই তো ও আবার কিসের অঞ্চল সভাপতি? আচ্ছা, আমাদেরকে 2022 সালে দল আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তা যদি না দিয়ে থাকে তো উনি কেন বলছেন বারবার ব্লক সভাপতিকে সরাবো? তা সেই দলকে বলুক যে আমাদেরকে মানে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আর সিজগ্রামের অঞ্চল সভাপতি যিনি কথা বলছেন তাকেও দল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং সে অঞ্চল সভাপতি আছে। এটা কি কারো পৈতৃক সম্পত্তি? ভরতপুর বিধানসভা সিটটা কি আমি যতদিন বাঁচবো ততদিনের জন্য থাকবো তার কোনো গ্যারেন্টি আছে? আজকে আছি, কালকে না থাকতে পারি। এখন আছি, 2026-এ ভোটে নাও দাঁড়াতে পারি। দল আমাকে আবার অন্য জায়গায়ও দাঁড়াতে বলতে পারে, আমিও দলের অন্য জায়গায় দাঁড়ানোর আবেদন করতে পারি। কাজেই কারো কিছু গ্যারেন্টি দিয়ে কোনো জায়গায় পৈতৃক সম্পত্তি জমির রেকর্ডের মতো হয় না। উনি নিজের বিধানসভাতে দাঁড়াবে না ভরতপুরে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। যে ওনাকে কোথায় টিকিট দিবেন না আগামী দিন দিবেন না সেটা দল জানেন, সেটা তো আমাদের জানার বিষয় নয়। তবে এটুকু বলবো, উনি বিধায়ক হওয়ার পরে ভরতপুরের মানুষের কোনো উন্নয়ন হয়নি। ভরতপুর 1 ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে। ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমালিন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল, প্রায় 1 বছর হতে চলল। তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার কতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না। সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। তাই শফিক মাস্টারমশাই এবং সিজার ভাইকে বলে, আমাদের অনেক ছেলে আছে, মেহবুব ইমতাজ থেকে শুরু করে অনেকেই আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয়, যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে, যেতে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয়। তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে 1 দিন আসবো আমি, রবিবারটা এখানে আসবো, শনিবারটা সালারে থাকবো। ভরতপুর ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে, হাইমার্কস লাইট। এছাড়াও লোহাদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা বড় অ্যাসেটমেন্ট এবং এটা ভোটের সময় আমি বারবার বলেছিলাম ওটা তো হবেই। এছাড়াও 5টা অঞ্চলে 30 লক্ষ টাকার কাজ ইমিডিয়েটলি ডিসেম্বরে হবে। কারণ আমাদের আগে 60 ছিল, এখন 70 হয়েছে, কাজে দুবারে দেয়। 35 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা আমি ভরতপুর টুকে দেবো, কারণ এর আগে ভরতপুর টুকেই বেশি টাকা দিয়ে দিই। আমি এখনও জোর গলায় চ্যালেঞ্জ করছি, 5 টাকারও কাজ হয়নি এবং আগামী দিন উনি বলছেন যে আমি ভরতপুরকে কোনো টাকা দিইনি, আগামী দিন টাকা দেবো। সে যখন দিবে ভরতপুরের মানুষ তখন দেখবে, তার পরিষেবা দেখবে। এই 4 বছরে ভরতপুরের মানুষ একটা সার্টিফিকেটও তার কাছ থেকে পায়নি বা কোনো অফিসও ছিল না। এতদিন পর তার মনে হলো একটা অফিস করা দরকার, মানুষকে পরিষেবা দেওয়া দরকার এবং সপ্তাহে নাকি তিনি 1 দিন আসবেন, এটা আমি শুনলাম। তবে আমার বক্তব্য হচ্ছে আমরা প্রতিদিন মানুষকে পরিষেবা দিই এবং মানুষের পাশে থাকি। ভরতপুরের উন্নয়নটা যাতে হয় সেই চেষ্টা আমরা করি, কেন ভরতপুরের আমরা বাসিন্দা, আমরা ভরতপুরের রাজনীতি আমাদেরকে করতে হবে। সে আজ আছে কাল নাই। অতএব আমি ভরতপুর মানুষকে অনুরোধ করব, এই ধরনের একটা নোংরা মানুষ তার ফাঁদে যেন কেউ পা না দেয়। বর্তমানে আপনারা দেখছেন, আমরাও দেখছি যে আমাদের যে 8টা অঞ্চল, ওনার 5টা অঞ্চল আর বড়োয়ার 3টে অঞ্চল, বড়োয়া বিধানসভার এই 8টা অঞ্চলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কর্মদক্ষ মেম্বার, একটা মানুষকে কি আপনারা ওই ওর মিটিং যেখানে হলো সেখানে কি আপনারা দেখতে পেয়েছেন? সাংগঠনিকভাবে কে ওর সাথে নাই। এখন বর্তমানে উনি যেটা করতে চাইছেন যে এখানে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার লেগে অধীর চৌধুরীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে নিয়ে তিনি একটা অশান্তি পাকাবার চেষ্টা করছেন। এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং সালার থেকে লোক নিয়ে এসে তিনি এখানে 100-200 মানুষের জমায়েত করছেন। ভরতপুর থেকে 50টা মানুষ বের করার ক্ষমতা হুমায়ুন কবিরের না। একটা মাস অপেক্ষা করুন, অক্টোবরটা যেতে দিন, নভেম্বরে 2 জনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন। কি অবস্থা
নেবে নাকি ভাবছে। একটা মাস পরে দেখবেন আর কাউকে কিছু দিকে তাকাতে হবে না, সবাই বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে ভরতপুরে হুমায়ুন কবির জিন্দাবাদ। আরে ও তো পাগল, হ্যাঁ, ও তো এর আগেও ঘোষণা করেছিল যতদিন ভরতপুর 1 এবং 2 এর ব্লক সভাপতিকে আমি না সরাতে পারবো ততদিন ভরতপুরের বিধানসভায় পা দেবো না। তা সেই একটা মূর্খ পণ্ডিত, আমি বলি তাকে মূর্খ পণ্ডিত, তা তার কথার আমি কি গুরুত্ব দেবো? আমাকে দল ব্লক সভাপতি করেছেন, দল যদি মনে করে যে এই নজরুল ইসলাম টার্জানের দ্বারা ভরতপুর ব্লকের তৃণমূলের ক্ষতি হচ্ছে, তো দল তার বিবেচনা করবে, ওর কে আমি ধার দাঁড়ি, হ্যাঁ, ও কি আমাকে ব্লক সভাপতি করিয়ে নিয়ে এসছে নাকি না আগামী দিন ও ব্লক সভাপতি ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ করছি ও আমাকে সরিয়ে দেখাক, ও 1 মাস টাইম দিচ্ছে, ওকে আমি চ্যালেঞ্জ করছি ও আমাকে সরিয়ে দেখাক ব্লক সভাপতি। এই প্রপার ভরতপুরে যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 8,500 ভোট ভরতপুর বিধানসভার নির্বাচনে ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাকে লিড দিয়েছিল ভরতপুরের মানুষ। সেখানে আমরা কি করলাম, মনোমালিন্য হয়, ঠিকমতো প্রার্থী নির্ধারণ না করতে পারায় সেই ভরতপুর পঞ্চায়েতটাই আমরা হেরে গেলাম। কারা জিতল? কংগ্রেসের প্রতীকে, যাদেরকে আমি প্রার্থী করতে চেয়েছিলাম তাদেরকে ব্লক সভাপতি দিলেন না। তারা রাতারাতি কমলেশের সঙ্গে যোগাযোগ করে, অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে হাত প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল। রেজাল্টের দিনে জুতোটা কে খেলো? পঞ্চায়েত ইলেকশনের রেজাল্টের দিনে জুতোটা কে খেয়েছে আপনারা বলুন? জুতো তো খেয়েছে ব্লক সভাপতি, এটাই হিসাব বলে। তার ভুল সিদ্ধান্তের জন্য গোটা ভরতপুরে যেখানে একটা অঞ্চলে 8,500 লিড, সেই অঞ্চল কি করে হারে? সেই অঞ্চল কেন কংগ্রেসের প্রতীকে জেতে? আবার তাদের সঙ্গে বকলমে প্রধানকে সেট করে কন্ট্রাক্টারি করে লুটপাট করে খাওয়ার জন্য তাদের সাথে কম্প্রোমাইজ করলো। আচ্ছা, ভরতপুর বিধানসভায় যে ত্রিস্তর যে পঞ্চায়েতের নির্বাচন ছিল ভরতপুর বিধানসভায়, সেই ত্রিস্তর পঞ্চায়েতে ওর নোংরামাটা আপনারা দেখেছেন। ও নিজে একজন বিধায়ক হওয়ার পরেও ও কিন্তু নির্দলে প্রার্থী খাড়া করে আমাদের দলীয় প্রার্থীটাকে কিভাবে হারানো যায় সেই চেষ্টা সর্বতভাবে করেছেন, এবং তার রেজাল্ট উনি হাতে নাতে পেয়েছেন। ভরতপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন, এবং সেই জন্য কিছু প্রার্থী হয়তো আমাদের হেরে গেছিলো, কিন্তু তার পরে ভরতপুরের যারা কংগ্রেস করতো তারা আমাদের হাত ধরে প্রধানসহ তারা বর্তমানে আমাদের দিকে, এবং আমরা সেই ভরতপুর পঞ্চায়েতের এখন দখল নিয়েছি, এবং 8টা অঞ্চলে আমাদের দখলে এখন বর্তমানে। সেটা ওর করিশ্মাই নয়, আমাদের করিশ্মাতেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্যাপাসিটিকে, এবং ডেভিড দা আমাদের যিনি সভাপতি আছেন তাকে দেখে তারা আমাদের দলে এসছেন, এবং আগামী দিন যাতে ভরতপুরের উন্নয়নটা করা যায়। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880888।